আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আফি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। প্রকৌশল কর্মক্ষেত্রে ন্যায্য অধিকার সহ বিভিন্ন দাবিতে রাজধানী সহ দেশজুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক ও রেলপথ অবরোধে দুর্ভোগ। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক, জুলাই সনদ বাস্তবায়নে অধ্যাদেশ, গণভোট সহ বিশেষজ্ঞদের 4টি পদ্ধতির পরামর্শ। গাজায় ইসরায়েলের স্থল অভিযান ও অনাহারে 100-র বেশি ফিলিস্তিনির প্রাণহানি, জাতিগত নিধন চলছে বলে প্রথমবার জাতিসংঘের ঘোষণা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সুনামগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি, নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা। এবং আফগানিস্তানকে হারানোর কৃতিত্ব বোলারদের বললেন সর্বাধিক রান সংগ্রহকারী তানজিদ তামিম। সুপার 4-এ উঠতে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের অপেক্ষা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। প্রকৌশল কর্মক্ষেত্রে ন্যায্য অধিকার সহ বিভিন্ন দাবিতে রাজধানী সহ দেশজুড়ে সড়ক ও রেলপথ অবরোধ সহ বিক্ষোভ কর্মসূচি করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রাজধানীর 7 রাস্তায় সড়ক অবরোধ করায় প্রায় 3 ঘণ্টা ধরে বন্ধ ছিল ওই পথে যানবাহন চলাচল। প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে দুপুর 2:30টায় সচিবালয়ে বৈঠকে বসবে আন্তঃমন্ত্রণালয় কমিটি। 7 রাস্তায় বিক্ষোভের আপডেট জানাতে এনামুল কবির রূপমের কাছে যাচ্ছি। রূপম, পলিটেকনিক শিক্ষার্থীদের দাবিগুলো কি ও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানতে পেরেছেন কিনা? অবরোধের প্রভাবে 7 রাস্তা এলাকার পরিস্থিতি আমাদের জানাবেন। অবরোধের প্রভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি এখন অনেকটাই সীমিত হয়েছে, কারণ পুলিশ এবং প্রশাসনের অনুরোধে ছাত্রছাত্রীরা সড়কের 2 দিকে যানবাহন খুলে দিয়েছে। তারা 7 রাস্তার মাঝখানে সমাবেশ করছে এবং বিক্ষোভ দেখাচ্ছে। তাদের দ্বন্দ্ব মূলত বুয়েট থেকে পাশ করা শিক্ষার্থীদের সঙ্গে পলিটেকনিক পাশ করা শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে গিয়ে হচ্ছে এটি নিয়ে। এরই মধ্যে আবার উচ্চ আদালত থেকে একটি রায় হয়েছে বা তাদের 6 দফা দাবির মধ্যে প্রধান দাবি। এছাড়া তারা বুয়েটের যে 3 দফা দাবি সেই দাবিকে রাষ্ট্রীয়ভাবে বাতিল ঘোষণা করারও দাবি জানাচ্ছে। এছাড়া তাদের আরো 4 মৌলিক দাবি রয়েছে। এখন শিক্ষার্থীরা চাচ্ছে যে তাদের যে 6 দফা দাবি তার বেশিরভাগ দাবি মেনে তারা রাজপথে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। যদিও কিছুক্ষণ আগে চলাচল খানিকটা শুরু হয়েছে। এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ সচিব শাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা ফাউজুল কবির খানের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হবে। এই সভাটি মূলত এবং বুয়েটের শিক্ষার্থীদের নিয়ে যে বর্তমানে চলমান অসন্তোষ চলছে। ধন্যবাদ আপনাকে।
এছাড়াও দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলায় পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস এবং প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার অভিযোগ তুলে সড়ক অবরোধ করেছেন তারা। দিনাজপুরের 7 দফা দাবিতে সকাল 9:30টায় শহরে ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রেলপথ অবরোধ কর্মসূচি শুরু হয়। পরে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে বাঁশ ফেলে অবরোধ করেন তারা। এতে অন্যান্য বেসরকারি ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও যোগ দেন। ঠাকুরগাঁও বেসিক এলাকার সড়ক অবরোধ করে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, এতে ভোগান্তিতে পড়েন অনেকে। কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের 5 রাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষাকে অবহেলা করার পাশাপাশি প্রকৌশল কর্মক্ষেত্রে কারিগরি শিক্ষার্থীদের অধিকার হরণ করা হচ্ছে। এর প্রতিবাদেই রাস্তায় নেমেছেন তারা। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস হলের গণরুমের শিক্ষার্থীদের আগামী 23শে সেপ্টেম্বরের মধ্যে রুম ত্যাগের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হল প্রশাসন। 16 সেপ্টেম্বর রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী 24শে সেপ্টেম্বর সকাল 10টায় গণরুমের দরজা বন্ধ করা হবে। হল প্রশাসনের কাছে ঘটনার প্রতিবাদ জানিয়ে আগে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে। কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে 4টি পদ্ধতির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এগুলো হলো অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশ। তিনি আরও জানান, মেয়াদ বাড়ানো হলেও মাস জুড়ে আলোচনার উদ্দেশ্য নেই কমিশনের। সনদ বাস্তবায়নের বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার অগ্রগতি 21শে সেপ্টেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে অবহিত করতে চায় কমিশন। জাতিসংঘের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে না হলে 2রা অক্টোবর প্রধান উপদেষ্টা ফেরার পরপরই তাকে জানাতে চান বলে জানিয়েছেন ডক্টর আলী রিয়াজ। যেসব বিষয় ঐকমত্য হয়েছে কিন্তু সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়, সেসব বিষয়ে সরকারের নির্বাহী আদেশ ও অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের পরামর্শ দিয়েছে কমিশন। আর সাংবিধানিক বিষয়গুলোকে বিশেষজ্ঞদের সাথে আলোচনা ও মতামতের ভিত্তিতে কমিশন একাধিক পরামর্শ রাখার পক্ষে বলে জানিয়েছেন ডক্টর আলী রিয়াজ। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন যে ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলার আবেদন করা হয়েছে, তাতে সরকারের ঊর্ধ্বতন মহলের সংশ্লিষ্টতা রয়েছে। অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, দেশ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। ওবায়দুল রশিদের রিপোর্ট। মিছিলে হামলা চালিয়ে গণ অধিকার পরিষদের নেতা আখিরুজ্জামান সম্রাটকে গুরুতর আহত করার অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ দলের 150 নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মঙ্গলবার হত্যাচেষ্টা মামলার আবেদন করা হয়। এ প্রসঙ্গে চ্যানেল আয়ের সাথে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব। ওই সময় তারা আমাদের অফিসে আগুন দিতে আসছিল এবং তারপরে লাঠিচার্জ হয়। সেই লাঠিচার্জেই অনেকে আহত হয় এবং আমাদেরকে তারা আঘাত করেছিল। আমাদের অনেক কর্মী এখনও মাথায় ব্যান্ডেজ আছে, চিকিৎসারত আছে। আমরা এই বিষয় নিয়েও একটা মামলা করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদের মামলাটি এখন পর্যন্ত নেয়নি। এই ভিত্তিহীন অভিযোগের মামলা যদি থানা গ্রহণ করে তাহলে এটা একটা বাজে নজির হবে এবং অবশ্যই সরকারের ঊর্ধ্বতন মহল এতে সংশ্লিষ্ট আছে বলেই আমাদের মনে হয়। শামীম হায়দার পাটোয়ারি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে, তাই অনেক রাজনৈতিক দল চাপে রয়েছে। সামনে আসলে একটা ইনক্লুসিভ ভোট করা খুব কঠিন হবে, তো সরকারের সেই রকম একটি ভোট করার সক্ষমতা আছে বলে তো মনে হচ্ছে না। এই ফ্র্যাগমেন্টেশন নিয়ে একটি দেশ কিভাবে ভোটের ট্রেনে উঠবে, কিভাবে ভোটটি হবে, কিভাবে সেই ভোটে সকল ভোটার, সকল দল পার্টিসিপেট করবে, আমার তো মনে হয় দেশ সংঘাতের দিকে যাচ্ছে আস্তে আস্তে। দেশের স্বার্থে সব দলের সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দুপুর 2:30টায় সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে তাকে জেরা করবেন শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবী। কিছুক্ষণ আগে মাহমুদুর রহমানের জেরা শেষ হয়েছে। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের মতো চলছে। এসব বিষয় জানতে মাজরুল হক মান্নার কাছে যাচ্ছি। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন। মান্না, ট্রাইব্যুনালের বিভিন্ন মামলার আজকের কার্যক্রমের সবশেষ আপডেট আমাদের জানাবেন।
আপনি যেমনটা বলছিলেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আমার দেশের সম্পাদক যে মাহমুদুর রহমান যে এর আগে সাক্ষ্য দিয়েছিলেন সেটি জেরা গতকাল শুরু হয়েছিল এবং এটি আজকে দুপুর 1:25 শেষ হয়েছে। তিনি মূলত ওই সময়ের শেখ হাসিনার সময় সরকারের সময় যে ঘটনাগুলো ঘটেছে, যে অপরাধগুলো ঘটেছে তিনি বলেছেন, উনি যেগুলো দেখেছেন এবং বিভিন্ন পত্রপত্রিকা বা বইয়ের মাধ্যমে জেনেছেন এবং আন্তর্জাতিক মহলের যে ভূমিকা ছিল, ওনাদের প্রতিক্রিয়া ছিল, পার্শ্ববর্তী দেশের সাথে বাংলাদেশের ওই সময় কী ভূমিকা ছিল এবং ওই সরকারের সাথে যোগসূত্র কেমন ছিল এবং তারা নির্বাচনটা কেমন হয়েছিল এবং শেষ মুহূর্তে যে অপরাধগুলো সংঘটিত হয়েছে সেই সম্পর্কে ওনারা বলেছেন। মূলত আজকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে ওই সময় যে মানবতা বিরোধী অপরাধের বিচারে যে কাদের মোল্লার ফাঁসি হয়েছিল ওই বিষয়টি উনি অবতারণা করেছেন এবং সেই সাথে পার্শ্ববর্তী দেশের সম্পর্ক নিয়ে কথা বলেছেন এবং এই বিষয়টি রাষ্ট্রপক্ষের যে স্টেট ডিফেন্স যে নিয়োগ দেওয়া হয়েছে আমির হোসেন, উনি গতকাল জেরা করেছেন এবং লাইন টু লাইন উনি জানতে চেয়েছেন যে এগুলো যে বক্তব্য দিয়েছেন এগুলো সত্য কিনা। যদিও মাহমুদ রহমান বলেছেন উনি যেগুলো বলছেন সেগুলো সত্য না, কিন্তু উনি যেই মতামতগুলো দিয়েছেন উনি নিজ জ্ঞানে এবং বুঝেই এই বক্তব্যগুলো দিয়েছেন যে বিগত সরকারের সময় কী ঘটেছিল। আরেকটা বিষয় আপনারা জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ার যে 6 জনকে পুড়ে দেওয়ার ঘটনা যে মামলা, সেটা সাক্ষ্য গ্রহণ আজকে সাক্ষ্য দিয়েছেন আপনার নিহত সাজ্জাদের বাবা খলিলুর রহমান। তিনি বলেছেন যে যেভাবে নৃশংসভাবে তার সন্তান সহ অন্যদের পুড়িয়ে দেওয়া হয়েছে, যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে তিনি সেভাবেই আসামিদের বিচার চান এবং আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন উনি কয়েকবার। যাই হোক, উনি ওনার সাক্ষ্য শেষ করেছেন, এখন জেরা চলছে। আপনি জানেন এই মামলায় অনেক আসামি, সাক্ষ্য গ্রহণও অনেক সময় ধরে চলেছে এবং জেরাও চলবে অনেক সময় ধরে। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা এবং আপনারা জানেন যে শেখ হাসিনার মামলায় নাহিদ ইসলাম 2:30টার দিকে সাক্ষ্য দিবেন। ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইল সদরের মগরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. আনিসুর রহমান ওরফে উত্তমকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার মগরা ইউনিয়নের কুইজবাড়ি বাজারের লিওন বেকারিতে অজ্ঞাতনামা 4 থেকে 5 জন মুখোশধারী সন্ত্রাসী প্রবেশ করে। সন্ত্রাসীরা তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত লিলি আক্তারকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে আজও নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি চলছে। সকাল থেকে জেলা নির্বাচন অফিসের সামনে জড়ো হতে থাকেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা। তারা আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও বিভিন্ন স্লোগান দেন। এই কর্মসূচি চলছে জেলা সদরসহ 9টি উপজেলা নির্বাচন অফিসের সামনে। বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম.এ. সালাম বলেছেন, আসন পুনর্বহালের দাবিতে তাদের লাগাতার কর্মসূচি চলছে। 30 জুলাই ইসি বাগেরহাটের একটি আসন বিলুপ্তির ঘোষণা দেয়। ইসির সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন বাগেরহাটবাসী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করে গাজাকে পুরোপুরি দখলে নিতে শহরের উপকণ্ঠে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। মঙ্গলবার থেকে চলা অভিযানে এ পর্যন্ত শতাধিক ফিলিস্তিনি মারা গেছেন। গাজা ইসরায়েল জাতিগত নিধন চালাচ্ছে বলে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতিসংঘ। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গাজায় গত 23 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে ইসরায়েলি বাহিনী প্রায় 65,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে স্থল হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। স্থানীয়দের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অঞ্চলটির প্রধান আবাসিক এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলি অভিযানে মৃতের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে আবারও কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম তীরের নাবলুসেও ইসরায়েলি সেনাদের অভিযান চলছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ দমভক্তি করে মন্ত্রিসভায় বলেছেন, জিম্মিদের মুক্তি নিশ্চিত করে হামাসকে পরাজিত করতে গাজায় অবকাঠামোগুলোতে হামলা চালাচ্ছে প্রতিরক্ষা বাহিনী।
গাজায় ইসরায়েলের স্থল অভিযানে সেখানে বসবাস করা 10 লাখ ফিলিস্তিনির বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংঘাত শুরুর প্রায় 2 বছর পর জাতিসংঘের 72 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয় 1948 সালে প্রকাশিত জেনোসাইড কনভেনশনে 5টি কর্মকাণ্ডকে জাতিগত নিধনমূলক হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছিল। 23 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের অভিযানে গাজায় 4টি জাতিগত নিধনমূলক কাজ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। পরিবেশ বিপর্যয় রোধে সবুজের সাজাই বাংলাদেশ স্লোগানে হাওর অধ্যুষিত জনপদ সুনামগঞ্জে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলালিংকের সাথে নিয়ে বৃক্ষ বিতরণ হয়েছে। এমন উদ্যোগ নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা সুধীজনদের। জাহাঙ্গীর আলমের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। গাছ শুধু প্রাণ রক্ষাতেই ভূমিকা রাখে না, তারও রয়েছে প্রাণ আর অনুভূতি। ঐতিহ্যবাহী সুনামগঞ্জ সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থাপনা দিল সবুজ রক্ষার বার্তা। সবুজ পাহাড়, বিস্তীর্ণ হাওরে প্রাণ প্রাচুর্যের জেলা সুনামগঞ্জের পরিবেশগত ঐতিহ্য ফেরাতে বাংলালিংকের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। মানুষ তার অপরাধ প্রবণতা কমিয়ে ফেলে যদি সে সবুজের মধ্যে থাকে, এবং এই যে সবুজের মধ্যে যখন সে বিচরণ করবে তখন কিন্তু তার অপরাধ করার প্রবণতা কমে আসে। প্রায় 12.5% অপরাধ প্রবণতা কমে যায় গবেষণায় দেখা গেছে। সুতরাং যে গাছ এত ধরনের উপকার করে সেই গাছ আমরা আসুন হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশে রোপণ করি এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ব্যতিক্রমী আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ছিল উচ্ছ্বাসী প্রতিক্রিয়া। এই গাছটি বাসায় নিয়ে আমরা রোপণ করব এবং যত্ন করে গাছটাকে আমরা বড় করে তুলব। গুরুত্বপূর্ণ যে জিনিসটি দরকার সেটি হচ্ছে অক্সিজেন, সেটা আমরা গাছ থেকে পাই। এই গাছ থেকে তারা ফল পাবে, কাঠ পাবে। গাছগুলা আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন। বৃক্ষায়নের উদ্যোগ তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা বিশিষ্টজনদের। গাছের সাথেই আমাদের জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রকৃতি না বাঁচলে আমরা বাঁচবো না। প্রকৃতির ভারসাম্য যাতে ঠিক থাকে আর সর্বান্ত চেষ্টা করে যাব। কার্বন ডাই অক্সাইড ধ্বংস করতে হলে গাছ লাগানো দরকার। গাছ বিতরণকে আমি অভিনন্দন জানাই। প্রকৃতিকে সাজানোর সংগ্রামে আমরা শরীক হতে পেরে আমরাও ধন্য, আমরা গর্বিত যে আমাদের দেশে এখনো এই চিন্তা ভাবনা নিয়ে বিভিন্ন সংগঠনে এগিয়ে আসে। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটা আলো দেখাচ্ছি, একটা চারা আমরা রোপণ করছি। বৃক্ষরোপণ করে আমরা সবুজ বাংলাদেশ, সবুজ পৃথিবী হোক, এটাই হচ্ছে আমাদের সফলতা। সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে দলমত নির্বিশেষে সবুজ আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। ভরা মৌসুমেও যশোরের ইলিশের দাম আকাশ ছোঁয়া। পাইকার বাজার থেকে খুচরা বাজার সব জায়গাতেই চড়া দামে বিক্রি হচ্ছে এই রূপালী মাছ। চড়া দামের জন্য সিন্ডিকেটকে দায়ী করছে ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটর করা হচ্ছে বলে জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। প্রবাদ আছে মাছে ভাতে বাঙালি, তবে চাল ও মাছের চড়া দামে সেই প্রবাদ এখন ফিকে। ইলিশের ভরা মৌসুম চললেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। ক্রেতাদের অভিযোগ, অন্য বছর এই সময়ে বাজারে ইলিশের সরবরাহ ভরপুর ও দাম কম থাকলেও এবারের চিত্র ভিন্ন। এজন্য সিন্ডিকেটকেই দায়ী করছেন ভোক্তারা। ইলিশের যে দাম যাচ্ছে এটা আসলে আমাদের সব ক্রয় ক্ষমতার বাইরে আছে। সরকার আসলে ইলিশ মাছের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সিন্ডিকেট ভাঙতে পারছে না বলে বাজারে ইলিশ মাছের দাম কম বেশি। এই যে আমদানি বলেন আর ওই যে যত বলেন এগুলো ফাও কথা। এই সিন্ডিকেট না ভাঙার কারণে ইলিশ মাছের দামগুলো বেশি হয়। বড় বড় ব্যবসাদাররা সব ট্রলার বলে কিনছে, কিনে অল্প অল্প মোকামে পাঠাচ্ছে, ওদের জন্য মালের দাম কমছে না। বাজার যার নিয়ন্ত্রণ থাকে তাহলে দেখা যাচ্ছে সমস্ত শ্রেণীর মানুষগুলো একটু কিনে খাওয়ার মতো সাধ্য থাকবে। 2 মণ ধানের টাকা চলে যায় আমাদের, এই মাছ কিনা সম্ভব। বিক্রেতারা বলছেন ইলিশের বাজারে সিন্ডিকেট নেই, সরবরাহ কম থাকায় দাম বেশি। মনে করেন আজকে আমদানি বেশি হতে
এই জন্যই মাছের দাম কম হয়েছে। বর্তমানে যে পরিস্থিতি তাতে এরকম হলেও জনগণ খাতে পারবে, কিন্তু আরো একটু কমলে মনে হয় বেশি ভালো। দাম একটু কমেছে কিন্তু দাম আরো কমা উচিত। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে ইলিশ সহ সার্বিক বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটর করা হচ্ছে। মনিটরিং করেছে এবং দেখা গেছে যে মনিটরিংকালীন সময় দেখা গেছে যে তারা বলছে কত টাকা কিনছেন বা আপনার কোথাকার ইলিশ, তারা বলছে চাঁদপুর ইলিশ, কিন্তু তারা দেখা গেছে যে চাঁদপুর ইলিশ তারা কোনো ভাউচার দেখাতে পারে না, এটা বরিশাল ইলিশ। মিথ্যা বিজ্ঞাপন দিয়েছেন, আমরা তাদেরকে আইনে আওতায় নিয়েছি, জরিমানা করা হয়েছে। যশোরের বাজারে প্রতি কেজি ইলিশ 2600 টাকা, মাঝারি সাইজের ইলিশ 2200 ও ছোট ইলিশ 8 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে গাজীপুরের ফুসফুস খ্যাত চিলাই নদী। নদীটির সীমানা নির্ধারিত না থাকায় পাল্লা দিয়ে বাড়ছে দখল আর দূষণের মাত্রা। নদীর জমিতে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা ও কারখানা। নদী পুনরুদ্ধার ও হারানো বাস্তুতন্ত্র ফেরাতে পরিকল্পিত কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ফজলুল হক মোড়লের তথ্য ও মাসুদ পারভেজের ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জীবনের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে চিলাইকে বলা হতো গাজীপুরের লাইফলাইন। ভাওয়ালের গড়ের পানির ধারা থেকে সৃষ্ট 23 কিলোমিটার দীর্ঘ নদীটি বিভিন্ন পথ পেরিয়ে মিশেছে বালু নদে। এক সময়ের স্রোতস্বিনীর আজ বেহাল দশা, বয়ে চলেছে সরু নালার মতো। কলকারখানার বিষাক্ত বর্জ্যের পাশাপাশি ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত করা হয়েছে চিলাইকে। গাজীপুর জেলার বিভিন্ন বিভিন্ন কলকারখানা সহ মানুষের অবৈধ দখল সহ বিভিন্ন কারণে আজকে নদী থেকে সরু একটি খালে রূপান্তরিত হয়েছে। এই নদীকে টোটালি ব্যবহার অনুপযোগী হয়ে গেছে, অতি জঘন্য। এবং এই দূষিত পানিতে এখন মাছ তো দূরের কথা, আমরা যে এদিক দিয়ে রাস্তা দিয়ে আসা যাওয়া করি, প্রচণ্ড দুর্গন্ধ হয়। নদীকে দূষণমুক্ত করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। চিলাই নদীর তীরবর্তী যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানকে আমরা ইতিমধ্যে নোটিশ করেছি, যাতে যদি কখনো তাদের দূষণ ধরা পড়ে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সীমানা নির্ধারণ, অবৈধ দখলদারদের উচ্ছেদের পাশাপাশি চিলাই নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রকৌশল কর্মক্ষেত্রে ন্যায্য অধিকার সহ বিভিন্ন দাবিতে রাজধানী সহ দেশ জুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক ও রেলপথ অবরোধে দুর্ভোগ। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক, জুলাই সনদ বাস্তবায়নে অধ্যাদেশ গণভোট সহ বিশেষজ্ঞদের 4টি পদ্ধতির পরামর্শ। গাজায় ইসরায়েলের স্থল অভিযান ও অনাহারে 100-র বেশি ফিলিস্তিনি প্রাণহানি, জাতিগত নিধন চলছে বলে প্রথমবার জাতিসংঘের ঘোষণা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সুনামগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি, নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা। এবং আফগানিস্তানকে হারানোর কৃতিত্ব বোলারদের বললেন সর্বাধিক রান সংগ্রহকারী তানজিদ তামিম। সুপার 4-এ উঠতে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের অপেক্ষা। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।